আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানিতে ভালো আছি। তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তবে একটু উদ্বিগ্ন আছি সারা বিশ্বের যেই ভাইরাস, যেই আহ, এটাকে একটা কলঙ্কিত ভাইরাস বলতে পারি আমরা বিশ্বের জন্য, মানুষের জন্য। আমি যতটুকু জানি আপনি এখন ইতালিতে আছেন। বর্তমানে এখন আপনি সেখানে অবস্থান করছেন। কেমন আছেন মনের দিক থেকে এবং শারীরিকভাবে? আচ্ছা, প্রথমত আমি ইতালিতে বসবাস করি নিয়ার অ্যাবাউট 15 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা বছরের মে মাসের 14 তারিখে আমার বরাবর 15 বছর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এরই মাঝে আমরা এখানে ইটালিয়ান সিটিজেনশিপ যেটা এটাও পেয়েছি, অর্থাৎ আমরা এখন দ্বৈত নাগরিকত্ব বহন করি, বাংলাদেশি এবং ইতালিয়ান। জি জি। আর আমি যে শহরে বসবাস করি এটা ইতালির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর, মিলানো। মিলানো। মিলানো জি জি। এটাকে বলা হয় জেলা শহর। জেলা শহর, জি। আর ইতালিতে রেজিয়নে লোম্বার্দিয়াতে সর্বপ্রথম আক্রমণ হয়েছে। এখনো পর্যন্ত এখানে সবচাইতে বেশি লোক আক্রান্ত। এখনো পর্যন্ত এখানেই সবচেয়ে বেশি লোক মারা গেছে। আমি তো আছি এখানে 15 বছর থেকে, আর যাদের সাথে কাজ করি অনেকেরই বয়স 50, 60, 70 বছর পর্যন্ত আছে। তারা বললো যে আমাদের জীবদ্দশায় আমরা কখনো এই জাতীয় কোনো মহামারী এই এলাকাতে দেখিনি। এত ব্যাপক হারে ছড়িয়ে গেছে এত অল্প সময়ের ভিতরে। আর সবচেয়ে বড় কথা যে এই রোগটার কোনো চিকিৎসা এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান সামনে আনতে পারেনি। এটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত বা আতঙ্কগ্রস্ত। আচ্ছা, এইখানে একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে এত উন্নত রাষ্ট্র, এত ব্যাকআপ দেওয়ার মতো ওনাদের ক্ষমতা, কিন্তু এইখানে সামান্য একটা ভাইরাস কেন ওনারা এই ক্ষমতার বাহিরে ওনারা চলে যাচ্ছেন? কি মনে হয় আপনার? এখানে প্রথমত আমি যে কথাগুলি বলবো সেটা একান্ত ব্যক্তিগত আমার অভিমত। আচ্ছা আচ্ছা। তো এই এই কথাগুলি যদি অনলাইনে ফেসবুকে বা ইউটিউবে ভাইরাল হয়, অনেক ভাইয়েরা এখন দেখছেন বা ভবিষ্যতেও দেখবেন, অনেকেই আমার চেয়ে অনেক অনেক বেশি অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং অনেক দিন থেকে ইতালিতে আছেন, ভালো ভালো পজিশন নিয়ে আছেন। ওনারা হয়তোবা আমার কথার সাথে একমত পোষণ নাও করতে পারেন। সেই জন্য আমি অগ্রিম দুঃখ প্রকাশ করি আমার সীমাবদ্ধতার কথা। আমি যে কথাগুলি বলবো এগুলি একান্ত আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। জি। সেটা হচ্ছে, ইতালিতে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে করোনা ভাইরাসের ঘোষণা দেওয়া হয়েছে 21শে ফেব্রুয়ারিতে। 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে। তো করোনা ভাইরাস প্রথম যে এলাকাতে আক্রমণ হয়েছে, এটা আমি বর্তমানে যেখানে বসবাস করি, আমি প্রভিন্সিয়া দি মিলানোর একটা কমুনে বলে, আমাদের দেশের পরিভাষায় ধরেন যদি ধরে নেই একটা ইউনিয়ন। তো সরকার প্রাথমিকভাবে ওই এলাকাটাকে চিহ্নিত করে সেখানে বাহিরের লোকজনকে ঢুকা এবং ওই এলাকার লোকজনকে বাহিরে যাওয়া নিষেধ করে দিয়েছিলেন আচ্ছা। প্রাথমিকভাবে। জি। আর কিন্তু সরকার এই ঘোষণা দেওয়ার সাথে সাথে, ওই যে আগে বলেছিলাম ইতালির দ্বিতীয় বৃহত্তর বাণিজ্যিক শহর মিলানো, আমাদের দেশে যেরকম ওই যে আমরা বলার ক্ষেত্রে বলি আর কি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, জি। এই জাতীয় বিভিন্ন বঙ্গ থেকে বা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে লোকেরা যেমন অন্ন বস্ত্র বাসস্থানের সন্ধানে রাজধানীতে চলে আসে, ইতালির মিলানোটাই অনেকটা এই ধরনেরই একটা শহর, যাদের হয়তো বা পিতৃ বা মানে পৈতৃক স্থান অন্যান্য রেজনে বা অন্যান্য বিভাগীয় জেলা শহরে আছে। সরকার যখনই আনুষ্ঠানিকভাবে এখানে করোনা ভাইরাসের উপস্থিতি ঘোষণা দিয়েছে, কিছু কিছু লোক এলাকা ছেড়ে তাদের নিজেদের এলাকায় চলে গেছে। আচ্ছা আচ্ছা। কোন রকম পরীক্ষা প্রোটেকশন। নিরীক্ষা করার সুযোগ ছিল না তখনও, আচ্ছা, কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই। প্রোটেকশন ছাড়াই। পরবর্তী সপ্তাহে সরকার যখন এই দেশের ভাষায় এটাকে দেখরেতো বলে, আমাদের দেশের ভাষায় যদি আমরা বলি সরকারি প্রজ্ঞাপন, জি। ঘোষণা। প্রজ্ঞাপন জারি হবে এই ধরনের একটা কথা যখন প্রকাশ পেয়েছে, সংবাদ মাধ্যমে সাংবাদিকরা তো একটু সবসময় আগ্রহী থাকে খবরটাকে কার আগে কত বেশি রং ছড়িয়ে প্রচার করতে পারবে। জি। তো সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটা সরকারি গেজেট আকারে প্রকাশ হওয়ার আগেই সংবাদকর্মীদের মাধ্যমে অনলাইনে চলে এসেছে যে সরকার নির্দিষ্ট কয়েকটি এলাকা বন্ধ করে দিচ্ছে, এখান থেকে কেউ আর বের হতে পারবে না, আর কেউ এখানে ঢুকতেও পারবে না। জি।
এই সিদ্ধান্তটা ধরো সরকার নিয়েছে সন্ধ্যা 6টায়, জি কিন্তু এটা প্রধানমন্ত্রী বর্তমানে যিনি আছেন জোজেপ্পে কোন্তে, প্রধানমন্ত্রী স্বাক্ষর, এরপরে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে গেজেট আকারে প্রকাশিত হতে হতে রাত প্রায় 12টা বেজে গেছে। জি এই সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত 6 ঘন্টা সময়ের ভিতরে অধিকাংশ মানুষ যে যে অবস্থানে ছিল সে অবস্থান থেকে এলাকা ত্যাগ করেছে। এটা সরকারের পক্ষে টেকেল দেওয়া সম্ভব হয়নি। জি এই ক্ষেত্রে একবারে সিনসেরামেন্তে বলে দেশের ভাষায়, যদি সত্যিকার অর্থে বলি, তাহলে দোষারোপ যদি করতে হয় তাহলে সংবাদ মাধ্যমকে করতে হবে, কারণ সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে সংবাদ মাধ্যম এই কথাগুলি ছড়িয়ে দেওয়া কতটুকু যুক্ত হয়েছে এটা একটা প্রশ্ন থেকেই যায়। আবার ওনাদের পক্ষ থেকে উত্তর যে আমরা জনসচেতনতামূলক একটা কাজ করেছি, কিন্তু সেটা তো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলেই গেল। জি এ হচ্ছে এক দিক। দ্বিতীয় দিক হচ্ছে আসলে পৃথিবীর যে সমস্ত স্থানে এখনো পর্যন্ত করোনা ভাইরাস আক্রমণ করেছে ওই সমস্ত দেশ, সরকার প্রধান তারা কতটুকুন সত্য প্রকাশ করেন এটা নিয়ে ইতালিয়ান নাগরিকদের মতো আমিও যেহেতু এখন ইতালিয়ান নাগরিক, তো আমারও মনে একটু সন্দেহ সংশয় আছে যে আদৌ তারা সত্য প্রকাশ করতেছেন কিনা। আচ্ছা তো ইতালিতে বর্তমান একটা মিশ্র সরকার বলে। এই সরকারের যিনি বর্তমান প্রধানমন্ত্রী জোজেপ্পে কোন্তে, উনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমার জানা মতে সাধু মানুষ, সভ্য মানুষ। এই জন্য উনি ওনার নেতৃত্বে পরিচালিত সরকার আমাদের জানা মতে কোনো তথ্য গোপন করেন না, তথ্যগুলি সরাসরি প্রকাশ করে দেন। এই জন্য এখানে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা, চিকিৎসার স্বল্পতা অথবা সীমাবদ্ধতা সবকিছু সরকার অকপটে স্বীকার করে, যার কারণে আমরা ধরে নিতে পারি এখানে যা বলা হচ্ছে সবগুলি সঠিক। অন্যদিকে চায়না সহ পৃথিবীর অন্যান্য প্রান্তে কোথায় কি হচ্ছে তারা যতটুকুন প্রকাশ করে আমরা শুধু ততটুকুনি জানি, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে কথা থেকেই যায়। জি আপনাদের এখন লাস্ট আপডেটটা কি, কতজন মারা গেল আর কতজন আসলে আক্রান্ত? বরাবর 1 মাসের আপডেটটা আছে, 21শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ 1 মাসের। সেখানে গতকাল 21শে মার্চ 2020 স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে 55,578 জন। চিকিৎসাধীন আছেন 42,681 জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 6,072 জন। মোট মৃত্যু হয়েছে 4,825 জন। বিগত 24 ঘন্টায় মোট মৃত্যুর সংখ্যা 793 জন এবং এটাই এই পর্যন্ত একদিনে সর্বোচ্চ, 24 ঘন্টা সর্বোচ্চ। আর এটাকে যদি আমরা অঙ্কে ভাগ করি তাহলে 24 ঘন্টা 793 হলে নিয়ার অ্যাবাউট প্রতি 2 মিনিটে একজনের মৃত্যু, 2 মিনিটেরও কম সময়ের ভিতরে একজন মানুষের মৃত্যু। আর আমি যে রেজনে থাকি লোম্বার্দিয়া, সেখানে বিগত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা 546 জন। এটাই ইতালিতে এক রেজনে একদিনে সর্বোচ্চ এখন পর্যন্ত। এখানে আর একটু গভীরে যদি ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে আক্রান্ত 55,578 জন, ওনারা সবাই কিন্তু হসপিটালে ভর্তি না, এদের অধিকাংশই হোম কোয়ারেন্টাইন যেটা বলা হয়। এদের মাঝে ডাক্তার বাসায় আসে, পরীক্ষা নিরীক্ষা করার পরে 2 বা 3 ধাপ পর্যন্ত যাদের রেজাল্ট নেগেটিভ আছে তাদেরকে সুস্থ হিসাবে ঘোষণা দেওয়া হয়। আর তৃতীয় ধাপের পরে অর্থাৎ গলা ব্যথার পর থেকে যদি জ্বরের পরিমাণ বেড়ে যায়, শরীরের ব্যথার পরিমাণ বেড়ে যায়, তাহলে তাদেরকে হসপিটালাইজড করা হয় এবং এখানের ভাষায় তাম্পনে বলে। তাম্পনে যদি নেগেটিভ হয়, আমাদের দেশের ভাষায় নেগেটিভ মানে আমরা যেভাবে ধরি, এখানে নেগেটিভ শব্দ হচ্ছে তিনি রোগাক্রান্ত, আর পজিটিভ হচ্ছে উনি রোগাক্রান্ত নন। আমি কথাটা বুঝাতে পেরেছি কিনা? তো সুস্থ হয়ে যে কয়জন বাড়ি ফিরেছেন ওনাদের সবাই হসপিটালে ভর্তি হয়েছেন বিষয়টা এমন না, কেউ কেউ বাসাতেও ছিলেন। আর মৃত্যুর বিষয়ে সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হচ্ছে বা আমরা আশেপাশে যে কয়েকটা মৃত্যুর সংবাদ পেয়েছি, এদের সবাই শুধুমাত্র করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, এই কথাটা বলা সঠিক হচ্ছে না, যথাযথ হচ্ছে না। কারণ হচ্ছে এই পর্যন্ত যতজন মৃত্যুবরণ করেছেন এদের অধিকাংশ মানুষেরই বয়স 70 থেকে উপরে এবং সরকার সম্ভবত গত সপ্তাহের বুধবারে
একটা অঙ্ক কষেও দিয়েছেন যে গড় আয়ু ৮০ বছরের উপরে, গড় আয়ু ৮০ বছরের উপরে যারা, তারা মৃত্যুবরণ করেছেন এবং এদের অনেকেরই ইতিমধ্যেই প্যাথোলজিক্যাল অন্যান্য রোগ ব্যাধিও ছিল, বিশেষ করে শ্বাসকষ্ট যাদের ছিল এদের ক্ষেত্রে মৃত্যুর হার বেশি। এই জন্য যে সংখ্যাটা বলা হচ্ছে মৃত্যু এখনো পর্যন্ত ৪,৮২৫, এরা সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্যুবরণ করেছেন, এটা সরকারও বলে না, আমরাও বলি না। করোনা ভাইরাস সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলা চলে। আচ্ছা আচ্ছা, আপনি রোম শহর থেকে কত দূরে আছেন? আমি রোম থেকে নিয়ার অ্যাবাউট ৪৫০ কিলোমিটার দূরে। রোমের বর্তমান অবস্থা কি? রোমের অবস্থা আল্লাহর মেহেরবানিতে যতটুকু শুনি মিলানের তুলনায় ভালো বলা চলে, আমাদের তুলনায় তারা ভালো আছেন, কিন্তু ওভারঅল ভালো নেই। আচ্ছা, মানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আপনি যেই জোনটাতে বসবাস করেন সেই জায়গাটাই সবচেয়ে বেশি আক্রান্ত। আপনার পরিচিত কেউ আক্রান্ত আছেন? আমার পরিচিত এই মুহূর্তে কেউ আক্রান্ত আছেন কিনা আমরা জানি না, যেহেতু এখানে প্রাইভেসি কারণে নাম পরিচয় প্রকাশ করা নিষেধ, শুধু সংখ্যাটাই প্রকাশ করা হয়। তবে ২০ তারিখে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টার সময় আমাদের বৃহত্তর নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার আমাদের একজন ভাই মৃত্যুবরণ করেছেন মিলানের একটা হসপিটালে। উনি ৮ তারিখে বুক ব্যথা, শ্বাস প্রশ্বাসে কষ্ট ছিল, অ্যাম্বুলেন্স কল করার পরে ওরা এসে নিয়ে গেছে, নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন করোনা ভাইরাসের উপস্থিতি প্রমাণিত হয়েছে ওনাকে ভর্তি রেখেছেন। ৮ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। ২০ তারিখ স্থানীয় সময় রাত ৮টায় মৃত্যুবরণ করেছেন। ওনার বয়স ছিল ৫৫ বছর। পরিবার পরিজন নিয়ে এখানে থাকেন, ওনারা এখানে আছেন। আগামীকাল আমরা ওনার দাফন কাফনের জন্য সরকারের এখানে আরেকটা কথা বলে রাখি, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো ব্যক্তির কফিন বা লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় না এবং স্বাভাবিক নিয়মে দাফন কাফনেরও ব্যবস্থা করা হয় না। এটা এখানকার লোকজনদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, আমাদের ক্ষেত্রেও তেমন প্রযোজ্য। তো সাধারণত অন্য কোনো বাংলাদেশি স্বাভাবিকভাবে মারা গেলে লাশ দেশে নেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এই লাশটা আমরা দেশে নিতে পারবো না, কারণ এটা আমাদের কাছে দেয়া হবে না। তো এখানকার প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে স্থানীয় লোকদের কবরস্থানের পাশে মুসলিমদেরকে কবরস্থ করার জন্য একটা অনুমতি নেওয়া আছে, ওখানে আমাদের এই ভাইকে কবরস্থ করা হবে। এটার জন্য যাবতীয় আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। আলহামদুলিল্লাহ মঙ্গলবারে সম্ভবত আমরা ওনাকে দাফন কাফন করতে পারবো। জানাজা দেওয়া যাবে না সম্ভবত, বলেছে যে তোমাদের পক্ষ থেকে তোমরা সর্বোচ্চ ৫ জন লোক আসতে পারবে, তবে লাশের কফিন থেকে ডিস্টেন্স থাকতে হবে অন্ততপক্ষে ২৫ থেকে ৩০ মিটার। এত দূর থেকে আমরা হয়তো বা দোয়া করতে পারবো, পরে তারা তাদের প্রক্রিয়া ওনাকে কবরস্থ করবেন। ওনাদের ফ্যামিলির কেউ আক্রান্ত আছেন কিনা, উনি যিনি মারা গেলেন? না, ফ্যামিলির কেউ আক্রান্ত নেই, কিন্তু যেহেতু যিনি এক ফ্যামিলির কোনো সদস্য যদি আক্রান্ত হয় তাহলে সতর্কতামূলক ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকেও হোম সেভে রাখা হয়। এই জন্য ওনারা একটা সেফ জোনে আছেন। সাধারণের সাথে চলাচল বা জনসংযোগ যেটা, এটা বন্ধ আছে আপাতত। আপনার পরিচিত একজন তো মারা গেলেন, কেউ আক্রান্ত আছেন কিনা আপনার পরিচিত? নাম বলতে হবে না, জাস্ট আছে কিনা পরিচিত? না, এই মুহূর্তে আমার জানা মতে নেই। আমরা যতটুকু এখান থেকে শুনি পত্র পত্রিকা দেখে যে পুরো ইউরোপের মধ্যে ইতালিটা খুবই রেড লাইট জোনে আছে। তো এই রেড লাইট জোনের মধ্যে ভেতরগত অবস্থা থেকে আসলে কতটুকু সতর্ক অবস্থায় আছেন সাধারণ জনগণ? আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট পাওয়া দরকার, মোরাল সাপোর্ট, ততটুকু পাচ্ছি। আমার অবজারভেশন অনুযায়ী সরকার যতটুকু করা দরকার ততটুকু করছেন, কিন্তু সাধারণ জনগণ সরকারকে সেই অর্থে সহযোগিতা করে না বলে আমার বিশ্বাস। কারণ আমরা এখনো দেখি পার্কে লোকেরা ঘুরতে বের হয়, অনেকেই ব্যায়ামের কথা বলে, অনেকে আবার এদের স্থানীয় ট্রেডিশন অনুযায়ী যারা কুকুর পালে, এরা কুকুরের প্রয়োজনীয় কাজ সারার জন্য তাদেরকে পার্কে নিতে হয়। এই উসিলা করে লোকজন বের হয়, কিন্তু সরকার বারবার চেষ্টা করার পরেও লোকজনকে ঘরমুখী করতে পারেনি। এই জন্য ঠিক গতকাল মধ্যরাত্রে প্রধানমন্ত্রী জোজেপ্পে কোন্তে উনি আরেকটা সার্কুলেশন বলি অথবা প্রজ্ঞাপন জারি করেছেন। পুরো ইটালি একবারে টোটাল ক্লোজ,
জি সকল ধরনের যান চলাচল থেকে শুরু করে ব্যক্তি চলাচল সবকিছু বন্ধ করে দিয়েছেন। এর সাথে স্থানীয় প্রশাসন যেটা রেজনে লোম্বার্দিয়া, জি যেহেতু আমরা বেশি কঠিন অবস্থায় আছি, এই জন্য এখানকার প্রশাসন যেটা রেজনে লোম্বার্দিয়ার প্রেসিডেন্টে উনি আরেকটা ডেক্রেতো ঘোষণা দিয়েছেন আরেকটু কঠিন, পার্ক একবারে বন্ধই করে দেওয়া হয়েছে। তো সেই হিসাবে বলা চলে যে আজ থেকে কোনো মানুষ একেবারেই নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্যাদি কেনার জন্য অথবা ঔষধ কেনার জন্য ফার্মাসিতে যাওয়া, এই দুইটা ছাড়া ঘর থেকে বের হওয়া একেবারে নিষেধ। যদি কেউ একান্ত বের হতেই হয় ব্যায়াম করার জন্য অথবা তার পোষ্য প্রাণীর উদ্দেশ্যে, তাহলে তাকে তার নিজের বাড়ির আঙ্গিনার ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। এর বাইরে যদি পাওয়া যায় তাহলে এদের বিরুদ্ধে মামলা হয়, সাথে সাথে জরিমানা। এরকম কতদিন চলবে, কতদিন এভাবে আপনারা বদ্ধ অবস্থায় থাকবেন, এমন কোনো প্রজ্ঞাপন বা এমন কোনো ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হলো কিনা? না, এখানে গিয়ে সরকারকে আবার মানুষকে শান্ত রাখার জন্য অথবা অভয় দেওয়ার জন্য বলে এই সময় বেশি দিন থাকবে না, তার মানে পরিস্থিতির আলোকে আরো আসতেও পারে। এই জন্য এই কথাটাতে উপসংহার টানা খুব কঠিন যে এটাই শেষ কিনা বা এটা এই মাত্র শুরু কিনা। তো আপনারা তো এখন জব প্লেস গুলোতে যাচ্ছেন না যতটুকু জানি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেটা এই দেশের ভাষা যেটাকে আলিমেন্টারি বলে, আমাদের দেশের ভাষায় যদি বলি মুদি দোকান, জি যেখানে মানুষের খাদ্যদ্রব্য বিক্রি হয়, প্রাথমিক প্রয়োজনীয় বিষয়, এগুলি খোলা আছে, ফার্মাসি খোলা আছে, হসপিটাল খোলা আছে। জি এছাড়া সরকারি বেসরকারি যত অফিস এগুলি বন্ধ, ব্যাংক খোলা আছে কিন্তু কার্যক্রম সীমিত আকারে। আচ্ছা আচ্ছা আর ইতালি তো G8 দেশের একটা দেশ, শিল্পোন্নত 8টা দেশের মধ্যে একটা দেশ ইতালি, প্লাস মিলানো লোম্বার্দিয়া, এটা হচ্ছে ইতালির বলা চলে প্রাণকেন্দ্র, একসময় রাজধানীও ছিল। এই জন্য প্রোডাক্টিভ আইটেম যারা মাল প্রোডাকশন করে, উৎপাদন করে, এদেরকে শর্ত সাপেক্ষে এখনো খোলা রাখার সুযোগ দেয়া আছে। তবে মালিক পক্ষ যদি ইচ্ছা করে তারা বন্ধ করে দিতে পারে, কিন্তু যারা শুধুমাত্র বেচা কিনা করেন তাদের সব কার্যক্রম বন্ধ। যারা প্রোডাকশনে আছেন, উৎপাদনে আছেন, তাদেরটা এখনো শর্ত সাপেক্ষে খোলা আছে। অর্থাৎ মিল ফ্যাক্টরি গুলো এখনো খোলা আছে। শর্ত সাপেক্ষে সীমিত আকারে, শ্রমিকের উপস্থিতি কম, এই ক্ষেত্রে একজন ওয়ার্কারের থেকে আরেকজন ওয়ার্কারের দূরত্ব, তার গ্লাভস, মাস্ক এগুলি ব্যবহার সুনিশ্চিত করা, প্রয়োজনীয় আনুষঙ্গিক উপসর্গগুলি তার পজিশনে থাকা, এই শর্ত যদি কোনো কোম্পানি পূরণ করতে পারে তাহলে সে খোলা রাখতে পারবে। আচ্ছা, আপনারা যে এই চাকরি অফ রাখলেন বা কেউ কোনো জবে যাচ্ছেন না, তাহলে এই এরকম তো চলতে পারে প্রায় ধরেন 1 মাস বা 1.5 মাস বা 2 মাস আরো হতে পারে। তাহলে আপনাদের ফ্যামিলি বা বাড়ি ভাড়া, তারপর খাদ্যদ্রব্য এগুলো কিনবেন কিভাবে, কিভাবে এটাকে মেনটেন করবেন? এখানেও প্রশ্নটা ছোট কিন্তু এর ভিতরে ব্যাপক উত্তর আছে। বাড়ি ভাড়া এক হিসাব, যারা বাড়ি কিনেছেন কিন্তু বাড়ির কিস্তি পরিশোধ করেন তাদের জন্য আরেক হিসাব, যারা চাকরি করেন পার্মানেন্ট চাকরি তাদের এক হিসাব, যারা পার্মানেন্ট নন কি বলে আমাদের দেশের মতো ডে লেবার তাদের আরেক হিসাব, যারা পেনশনে আছেন তাদের এক হিসাব। তাহলে আপনারা তো জব প্লেস গুলোতে এখন অ্যাটেন্ড করছেন না। জব প্লেস গুলোতে যখন অ্যাটেন্ড করছেন না তখন তো আপনারা আর এখানে কোনো ধরনের সম্মানই পাচ্ছেন না। তাহলে এই রিকভার করবেন কিভাবে এই 2-3 মাস? একজন স্থায়ী চাকরিজীবী যিনি, উনি ওনার বেতনটা পাবেন। এরপরে এখানকার ভাষায় কাসা ইন্টেগ্রাসিওনে বলে একটা পরিভাষা আছে, অর্থাৎ কোনো লোক যদি জবলেস হয়ে যায় কোনো কারণে, আর এটা তো একটা জাতীয় বিপর্যয়, এখানে সংজ্ঞাটা অন্য ধরনের হবে, তাহলে এখানে ইমস অর্থাৎ আমরা যারা কাজ করি যেই পদেই থাকি না কেন, প্রতি মাসে আমরা সরকারের ফান্ডে যে ট্যাক্স এবং টিএফ এর জমা দিই, টিএফ এর বলতে আমাদের দেশে এটাকে প্রভিডেন্ট ফান্ড হবে সম্ভবত অনুবাদটা, আমি যদি ভুল না করে থাকি। ওই ফান্ডে যে টাকা জমা থাকে ওইখান থেকে যদি কোনো ব্যক্তি যেদিন থেকে জবলেস হয়ে যাবে সেই দিন থেকে 24 মাস পর্যন্ত নির্দিষ্ট হারে ওখান থেকে পয়সা সে পাবে। এই মহামারীতে ইতালিতে যে এত ভয়াবহ অবস্থা, এত খারাপ অবস্থা, সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি খারাপ অবস্থা,
বর্তমান বিরাজ করছে ইতালিতে। তো এই কারণে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের ওষুধ সামগ্রী বা খাবার আপনাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে কিনা, যারা মিডল ক্লাসের চেয়েও নিচে আছেন ওনারা পাচ্ছেন কিনা? না, সরকারিভাবে এইভাবে দেওয়া হচ্ছে না, কিন্তু বিভিন্ন সাহায্য সংস্থা যেগুলি আছে, রেড ক্রস, হোয়াইট ক্রস, এদের পক্ষ থেকে কিছু কিছু দেওয়া হচ্ছে, ব্যক্তি উদ্যোগে কেউ কেউ দিচ্ছেন। তো সরকার এখানে এইভাবে সাহায্য করেন বলে আমার জানা নাই। তবে একটা সুখবর বলি, আমাদের দেশের মতো এখানে দ্রব্য মূল্য বৃদ্ধি পায় না। রাইট, এই দুর্যোগের সময় ব্যবসায়ীরা এই সুযোগটা নিতে চায় না, নেওয়ার সুযোগও নেই। চাহিদা বাড়ার কারণে বাজারে জিনিসপত্রের অভাব আছে। যেমন খুব দ্রুত যে জিনিসটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে গ্লাভস, জি মাস্ক, জি তারপরে হাত ধোয়ার সাবান, জি টিস্যু পেপার, জি। এই জিনিসগুলি খুব দ্রুত শেষ হয়ে গেছে। আপনারা যে জিনিসপত্র কিনছেন, এই জিনিসপত্র সেটা যে কোনো জিনিসই হোক, হোক খাবারের বস্তু, হোক পড়ার বস্তু, যে কোনো বস্তুই কিনেন, এই বস্তুর সাথে ভাইরাসটা ঘরে আসছে কিনা এটা কতটুকু নিশ্চিত? এটা নিশ্চিত হচ্ছি যেখানে যিনি বিক্রি করছেন, মার্কেটের মালিক, সেটা ছোট মার্কেট হোক বা বড় মার্কেট হোক, তিনি যখন জিনিসটা গ্রহণ করছেন তখন তাদের পর্যায়ে এটার উপরে ওষুধপত্র স্প্রে করা হয়। আজ 22 মার্চ 2020, স্থানীয় সময় সন্ধ্যা 6টায় যে আপডেটটা আমরা পেয়েছি এটা হচ্ছে বিগত 24 ঘন্টায় ইতালিতে মোট মৃত্যু হয়েছে 651 জন, যেটা গতকালকে ছিল 793 জন। আর মোট মৃত্যুর সংখ্যা গতকাল ছিল 4,825 জন, আজকে সন্ধ্যা 6টায় সেটা এসেছে 5,476 জনে। জাস্ট আফসোস করা ছাড়া কিছুই নেই। আপনারা ইতালি থেকে অনেক প্রবাসী কিন্তু বাংলাদেশে ব্যাক করলো, আপনারা কেন করলেন না? এখানে দুইটা ব্যাখ্যা দিই, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাখ্যা। প্রথমত হচ্ছে একজন মুসলিম হিসাবে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মেনে চলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আছে, যদি তুমি কোনো রোগাক্রান্ত এলাকায় থাকো তাহলে ওই এলাকা ছেড়ে যেও না। আর যদি তুমি কোনো ছোঁয়াচে রোগ আক্রান্ত এলাকায় থাকো সেখান থেকে বের হয়ে যেও না। আর যদি ওই এলাকার বাইরে থাকো তাহলে সেই এলাকাতে ঢুকো না। প্রথমত আমাকে মুসলিম হিসাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটাকে প্রাধান্য দিয়েছি, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, যে সমস্ত ভাইরা এরই মাঝে ইতালি থেকে চলে গেছেন ওনারা হয়তোবা রেড জোনের বাইরে ছিলেন। আমি হয়তোবা বলি, যেহেতু সঠিক বিষয়টা আমার জানা নেই। আমরা প্রথম থেকে রেড জোনের ভিতরে আছি, আমাদের এখান থেকে বাইরে হওয়া ততটা সহজ ছিল না যে সমস্ত ভাইরা রেড জোনের বাইরে থেকে বের হয়ে গেছেন। তৃতীয় হচ্ছে, এখানে আমি নিজে কাজ করি, আমার স্ত্রী কাজ করেন, আমার ছেলে এখানে কলেজে পড়ে। তো কলেজ যদিও বন্ধ, কিন্তু অনলাইনে স্কাইপের মাধ্যমে তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাসগুলি হচ্ছে। আমরা এখানে যাই আছি আলহামদুলিল্লাহ, একটা উন্নত দেশে আসি, চিকিৎসা পাবো আশা করতে পারি, পাবো কি পাবো না, এ রোগে আক্রান্ত হব কি হব না, হইলেই এই রোগে মারা যাবো কি যাব না, সেই সব তাকদীরের উপর ছেড়ে দিতে হবে। যেহেতু আল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তার উপরে বিশ্বাস রাখতে হবে। আমি দেশে গেলে আমার নিকট আত্মীয়স্বজন, ভাই বোন, বন্ধু, এরা যদি আমার কারণে আক্রান্ত হয়ে যায় তাহলে আমি কেন এই দায়িত্বটা নেব? আমার কারণে অন্যজন কেন বিপদে পড়বে? এ সব মিলিয়ে অনেকগুলি ব্যাখ্যা দেওয়া যাবে। ওভারঅল আমি যাওয়াটাকে ভালো মনে করিনি। আচ্ছা স্যার, আপনার কাছ থেকে আসলে শেষ কথাটা জানতে চাই, বাংলাদেশের লোকদের জন্য আপনি কি বলেন? আপনার নারীর টান, এই বাঙালি, বাংলাদেশ, বাংলা ভূমি, এই বাংলা ভূমির জন্য আপনি শেষ আপনার কি বলবেন? বাংলাদেশের সকল মানুষের জন্য, আমার পরিবার সহ সবার জন্য পরামর্শ থাকলো, সরকার যাই বলুক যাই করুক, জীবনটা আপনার। আপনি আপনার জীবনকে সুস্থ রাখার জন্য, আপনার পরিবারকে ভালো রাখার জন্য, একেবারেই না হলেই নয় এমন কোনো প্রয়োজন ছাড়া যদি বাহিরে বের না হন তাহলে ভালো। যতক্ষণ থাকেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যাহা দিয়ে সম্ভব নিজের হাত মুখ ধুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন,
আমরা ধরে নিতে পারি যেহেতু খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর অনেকগুলি দেশে ছড়িয়ে গেছে এবং পৃথিবীর অনেক রথী মহারথী রাষ্ট্রের কাছে সারেন্ডার করে ফেলেছে ইতিমধ্যে, সুতরাং আমরা ধরে নিতে পারি এটা মানব সৃষ্ট কোনো বিষয় নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা বলি অথবা গজব বলি অথবা আযাব বলি, যাই বলি যারা যারা যতটুকু সম্ভব আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ আমাদেরকে মহামারী থেকে রক্ষা করুক। আমিন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভালো থাকুন ওই মহামারী এলাকায়, সেটাই আমরা সবাই চাই। বাংলাদেশ থেকে, বাংলাদেশের যত মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবেই সে থাকুক না কেন, বাঙালি এটাই আসলে বড় পরিচয় আমাদের জন্য। এই প্রত্যাশা রেখে আজকের এখানেই শেষ করলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।